মোমে নাকি আপনি মোমে না আসুন বাইরে ব্যাগ রেখে আসুন দেখেন তো দেখলে চেনেন কিনা আমি তো কবে চলে আমি তো খাইনি আমি একটু কথা কথা খুঁজেছি আমি পাগল হয়ে গেছিলাম 10 বছর পাগল হয়েছিলাম আমার লাস্টে আমি খুঁজে পাই না পাই আমি কোনায় গেছিলাম কোনে গেছি আমি তুমি আমাকে এত পাগল করেছিলে তোমাকে দিলাম এক জায়গায় তুমি আর এক জায়গায় যাই তুমি আমাকে এত পাগল করে ফেলা দিলে তুমি আমার কাছে যাই পারছিলে না আমি কথা খুঁজলাম চারটারে খুঁজেছি আমি তুমি আমার কাছে যাই পারছিলে না কিছু লাগে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। অনেক অনেক দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আরও একটি মহেন্দ্র খন এবং আপন ঠিকানা 11 রোজিনার যে ভিডিওটি ছিল সেটার আপডেট ভিডিও নিয়ে অনেক লম্বা সময় পরে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে আমি সাজিয়েছি, সেটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। আসলে বোধহয় প্রত্যেকটা ভিডিওতেই আমি এই কথাগুলোই বলি যে একটু অন্যরকমভাবে সাজিয়েছি বা একটু স্পেশাল। আসলে প্রত্যেকটা ভিডিওই তো স্পেশাল, কারণ প্রত্যেকটা ভিডিওর মানুষই নতুন মানুষ, প্রত্যেকটা ভিডিওর গল্প নতুন গল্প, যদিও সবই গল্প। তো রোজিনা, কি মন খারাপ? কি অবস্থা? আপনি কবে জেনেছেন আমাদেরকে একটু বলেন তো। এই আপনার ভাইয়া ফোন দিছিল শুক্রবার দিন 11টার দিকে এরকম হবে, ফোন দিছে যে রোজিনা আপনার বাবা মাকে তো পাওয়া গেছে, তা আপনি রবিবার দিন 8টা বাজে আসেন। নোমান? হ্যাঁ, নোমান ভাইয়া ফোন দিছে। তো বলছে, আমি বলছি ঠিক আছে। পরে জিজ্ঞেস করছিলাম যে কোথা থেকে আসছে, পরে ভাইয়া আর কিছু বলে নাই। এই তারপরে রবিবার দিন গেল, তারপরে আবার ভাইয়া বলল, ফোন করে আমার হাজবেন্ডকে বলছে যে আবার সোমবার দিন আসতে। সোমবার দিন আমার মিস গেছে, পরে আবার বলছে যে আজকে। আমাদের মোটামুটি বেগ পেতে হয়েছে ওনার পরিবারকে খুঁজে পেতে এবং একই সাথে এখানে ঢাকায় নিয়ে আসতে। কেন বেগ পেতে হয়েছে তার পেছনে দুটো কারণ। প্রথম কারণটা হচ্ছে, আপনারা জানেন যে বেশ কয়েকদিন আগে নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে বাংলাদেশের পরিস্থিতি কী ছিল, হরতাল বা সমস্ত কিছু মিলিয়ে আসলে ওনাদেরকে নিয়ে আসা সম্ভব হচ্ছিল না, এটা একটা কারণ। আর আরেকটি গুরুত্বপূর্ণ কারণ সেটা হলো যে সেটা আমি ওকে এই মুহূর্তে না বলি, সেটা আমরা আসলে ভিডিওতে যখন ওনার ফ্যামিলিকে ফেস টু ফেস করবো তখনই আসলে আপনারা বুঝতে পারবেন, আমার এই কোশ্চেনগুলো তাদের থাকবে। আর আরেকটা বিষয় সেটা হলো, এই ভিডিওর সফল হবার নেপথ্যের কুশীলব যদি কাউকে বলি, সেটা হচ্ছে আমার টিম মেম্বারদের অন্যতম একজন টিম মেম্বার আরিফকে আপনারা চিনবেন, কারণ আরিফ সেই লম্বা সময় ধরে 1 বছর ধরে আমাদের সঙ্গে আছে এবং আরিফের যে প্রাণান্তর চেষ্টা আমি খুব কাছে থেকে দেখেছি। কোনো একটা ভিডিও যখন আমি পাবলিশ করি সঙ্গে সঙ্গে আরিফ ভাইকে নক দিয়ে দিই যে আরিফ ভাই ভিডিও কিন্তু পাবলিশ হয়েছে, খোঁজখবর রাখেন। ওর যে প্রাণান্তর চেষ্টা বা ওর যে দৌড়ে বেড়ানো, ওর যে খুঁজে বেড়ানো, সেটা রীতিমতো এখন পর্যন্ত আমি বলবো খুবই প্রশংসাযোগ্য। তো আরিফের জন্য একটা অ্যানাউন্সমেন্ট থাকবে আমার আজকের এই ভিডিওতে, একটা ফর্মাল অ্যানাউন্সমেন্ট, যেটা আমি অনেকদিন থেকে চিন্তা করছিলাম, আপনাদেরকে কিছুটা হলো আমি আছে দিয়েছিলাম। এবং আপনি তো জানেন যে আপনার বাবা মা বোধহয় আজকে আসতেছে। বাবা তো মারা গিয়েছেন, মাই আসলে ফ্যাক্ট। এবং তাকে নিয়ে আমরা অলরেডি, সে আমাদের স্টুডিওর বাইরে আছে। স্টুডিও বলতে যেটা হচ্ছে আমাদের অফিসে, এখন আসলে আমরা বাইরে রেখেছি। তো আপনাকে এখানে বসানোর পরে আমরা তাকে নিয়ে আসবো। মাকে দেখলে চেনার সম্ভাবনা আছে? দেখলে চিনবেন? শতভাগ নিশ্চিত? চেহারা মনে আছে? আচ্ছা, তাহলে তো হয়েই গেল। আর যদি না চেনেন? না চিনলে এখন করার কি, এখন যদি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আমি একে দেখলে চিনবো। আচ্ছা, এখন তারপরে যদি না চিনি, মার অবস্থা বিভিন্ন রকমের হতে পারে। হতে পারে সে খুবই গরিব, হতে পারে সে মধ্যবিত্ত, হতে পারে সে বড় লোক, যে কোনো কিছু হতে পারে, কারণ আল্লাহ কার নসিবে কখন কি লেখা রাখে আপনি জানেন। আপনি জানেন আপনি হারিয়েছেন কত বছর আনুমানিক? আপনার যদি বয়স এখন কত বলেছিলেন? আনুমানিক বয়স কত? 19-30 বলছে। 29-30। তাহলে আপনি যদি 5-6 বছর বয়সে 25 বছর যাবত আপনি হারিয়েছেন আনুমানিক। তাহলে 25 বছরে মানুষের জীবনে অনেক পরিবর্তন হতে পারে। তো আপনার আম্মা যে কোনো অবস্থায় থাকতে পারে, আপনি যে কোনো অবস্থা থাকলে মেনে নেবেন তাকে? হ্যাঁ। আপনি শিওর? হ্যাঁ, আমি শিওর। আপনি পেশায় কিছু করছেন? এখন কিছু করছেন না। আপনার জামাই কিছু করছে? কি করছেন উনি? ওই যে বললাম কার্টুন ফ্যাক্টরিতে কাজ করে। কার্টুন ফ্যাক্টরিতে কাজ করে। আপনারা মোটামুটি সচ্ছল তো, মানে আর আপনার বাচ্চা কাচ্চা কয়জন? 3টা মেয়ে আমার। 3টা মেয়ে। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে রোজিনা, আপনি যে পরিমাণ এক্সাইটেড আমিও সেই পরিমাণ এক্সাইটেড। আমার যারা টিম মেম্বার তারা যদি বলে যে ভাইয়া ওরা অনেকদিন ধরে কাজ করছে, তো ওরা যদি বলে যে ভাইয়া সাকসেসফুল হয়ে গেছে, আমি ওদের কথার উপর বিশ্বাস করেই মোটামুটি আগায় যাই যে ঠিক আছে, আমি প্রাথমিকভাবে নিশ্চিত হতে পেরেছি সাকসেসফুল। বাকিটুকু যা হয় সবকিছু এই ভিডিওতে হয়। মানে আপনিও যতটুকু জানেন আমিও ততটুকু জানি। আপনার মার সঙ্গে, যদি উনি আপনার মা হয়ে থাকে, আপনার মার সঙ্গে আমার কোনো কথা হয়নি, আপনারও কোনো কথা হয়নি।
যা হবে সামনাসামনি হবে। আমি জানি না উনি কাকে কাকে নিয়ে আসছে, মোটামুটি 3 জন ওনারা আসছে, বাকি সমস্তটুকু আমি আপনার সঙ্গে বসে মেলাবো। তার আগে আমি আপনার মাকে এখানে নিয়ে আসার আগে আমি আরিফকে নিয়ে আসতে চাই। আরিফ আপনার জন্য কাজ করেছে, এবং আরিফকে বসিয়ে আমি পুরো ঘটনাটাও কিভাবে ঘটেছে, কিভাবে ও আপনার মার সন্ধান পেল, পুরোটা আপনাকে আমি শোনাবো এবং একই সাথে আমার দর্শকরা শুনবে। তো কেমন লাগতেছে মানে যখন শুনছেন যে পাওয়া গেছে? যখন শুনছি পাওয়া গেছে সেদিন থেকে আমার মানে ঘুম হয় না ঠিক মতন, মানে কতক্ষণে খালি মাকে দেখবো এই আশাই আছি। আমার হাজবেন্ডও এই আশাই আছে। আপনার হাজবেন্ডই বোধহয় ফার্স্ট নক দিয়েছিল না যে এখানে যোগাযোগ করবো এরকম কোনো কিছু? উনি তো দেখলাম অনেক এক্সাইটেড, বাচ্চাকে নিয়ে বাইরে বসে আছে। আমার মেয়ে তো পাগল হয়ে গেছে, বারবার ফোন দিতেছে, আব্বু তুমি কি নানা নানি পাইছো? কয় মেয়ে আপনার? আমার 3টা মেয়ে। 3টা মেয়ে? ও আচ্ছা, বড় মেয়েকে রেখে আসছেন, বড় আর মেজো মেয়েকে? হ্যাঁ, ছোটটাকে কোলের যেটা ওটাকে সাথে করে নিয়ে আসছেন? আগে একবার নিয়ে আসলাম, ওইটা আমার বড় মেয়ে। ও হ্যাঁ, আমি ভুলে গিয়েছি আসলে, এতজনের সাথে মিশি তো মনে রাখা খুব মুশকিল হয়। যাক আলহামদুলিল্লাহ। বারবার ফোন দিতেছে, আব্বু তুমি কি পাইছো? পরে বলছে যে না আর একটু সময় হোক, আমাকে ভিডিও কলে ফোন দিবা। ও এত বেশি এক্সাইটেড কেন? আর ছোট থেকে দেখে নাই, আর সবার নানা নানি খুব আদর করে, তো ও কান্দাকাটি করে যে আম্মু আমার কি নানা নানি নাই? পরে বলছি না মারা গেছে। তো এই মাধ্যমে যে পাইছি আমি খুব খুশি। ও বলতে নাকি যে মারা গেছে? আচ্ছা, যাতে করে জেদ না করে। দেখা যাক, আমি তো জানি না মানে কতটুকু সত্য কতটুকু মিথ্যা, তবে এটা ঠিক যে এক চুল পরিমাণ এদিক ওদিক হলেও আমি বলবো না যে না এটা আপনার ফ্যামিলি, এটার কোনো প্রশ্নই ওঠে না। আর দ্বিতীয় কথা যেটা, সেটা হলো যে আপনি যেহেতু বলতেছেন যে আপনি তাকে দেখলে চিনবেন, এটাই আমার সবচেয়ে ভরসার জায়গা। দেখা যাক, অনেকেই বলে যে চিনবো, কিন্তু তারপরে সামনাসামনি আনার পরে তাকাই থাকে, চিনে না। হ্যাঁ, অনেক কিছু করে চিনে দেয়, কারণ 20-25 বছরের চেহারা কিন্তু অনেক পরিবর্তন পাল্টায় যায়। কিন্তু আমার আম্মু তো আমার দেখলে চিনবে না, কত বড় হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে, বাচ্চা। চিনবে না কেন? আপনার ভিডিও দেখছে তো সে, আমি যতদূর জানি পাবলিশ হওয়ার পরে তো ভিডিও দেখছে। প্রথম জানে না যে কোথা থেকে খবর পাইছে, আমি কি হয়েছে জানি না, আমি পুরোটা শুনলে বুঝতে পারবো, নিয়ে আসবো যখন আমি এখানে তখন বুঝতে পারবো। আর এর আগেও এরকম হয়েছে, যখন আমি হারাইছিলাম পত্রিকাতে পাইছিল, এরকম আমার কাছে চলে আসছে। আচ্ছা, খবর পাওয়ার মা যখনই পাইছে তখনই চলে আসছে আমার কাছে। আচ্ছা, আপনার মা? হ্যাঁ। মানুষের পরিস্থিতি অনেক চেঞ্জ হয়ে যায় এখন, এই 20-25 বছরে কি অবস্থা সেটাও হচ্ছে দেখার কথা। দেখি কি বলে, জানি বুঝি, আল্লাহ ভরসা। তবে এটা ঠিক যে মা যে অবস্থায় থাকুক না কেন, মাকে সম্মান দিয়েন, যেহেতু এতদিন পরে পাইছেন, এই ভালোবাসাটুকু দিয়েন। এমন হতে পারে যে আপনাকে পাওয়ার মধ্য দিয়ে তার জীবনের যত কষ্ট আছে সব মুছে গেল, এমনও হইতে পারে। হ্যাঁ, তবে এটা ঠিক যে আমরা যে বলি না যে আমি বিভিন্ন রকমের অভিজ্ঞতা দেখলাম, এই আপন ঠিকানা বলেন বা ঢাকা ফিল্মে যেটা করতাম লস্ট অ্যান্ড ফাউন্ড, সেটার অভিজ্ঞতা দিয়ে বললাম যে বাচ্চা হারায় গেছে ছোটবেলায়, সেই বাচ্চাকে পাওয়ার পরে যে মানুষের মধ্যে যে আকুতিটা, সেটা এক একজনের এক এক রকমের। কেউ মনে করেন জান ছেড়ে দিয়ে এই দিন চলে আসে, কেউ তাকে আনাও খুব মুশকিল হয়ে যায়, কেউ পাইছে কোনো প্রতিক্রিয়া নাই। আমি আসলে বুঝে ওঠার চেষ্টা করতেছি যে কেন মানুষ এই ডিফারেন্ট রিয়াকশন করে, বিকজ অফ দ্য সিচুয়েশন। কারণ হারায় যাওয়ার পরে এখন সে বর্তমানে কি অবস্থায় আছে, তার ব্রেনে আসলে ওই ভালোবাসাটুকু আদৌ আছে কিনা। হ্যাঁ, কারণ মানুষ তো আসলে ইমোশন সারা জীবন ধরে এইভাবে ধরে রাখতে পারে না, এটাও তো একটা ব্যাপার। তো আপনাদের বাড়ি জানি কোথায় হলো, লোকেশন জানি কোথায় হলো, থাকেন কোথায় আপনারা? আমি আমার শ্বশুর বাড়ি। না আপনার বাড়ি মানে যেখানে আপনি থাকতেছেন বর্তমানে ঢাকাতে। তো আমি শুনেছি ঢাকাতে আপনি কারো বাসায় এসে আপাতত আছেন শুধুমাত্র মার সাথে দেখা করার জন্য। হ্যাঁ, এবং এত বেশি লেন্দি হচ্ছিল, আমি যতটুকু জেনেছি যে আজকে যদি না আসতো তাহলে আপনাদের হাতে চলে যেতে হতো। ঠিক বলেছেন? আমি ফোন করে বলছিলাম ভাইয়াকে, কারণ আমি একজনের বাসায় থাকি, তাদের তো সমস্যা হচ্ছে, আমি 3টা বাচ্চা নিয়ে আসছি, তাদের একটা প্রবলেম। তার জন্য আমি ভাইয়াকে বলছিলাম যে আজকে যদি না হয় তাহলে আমি চলে যাব। আমি নিজেও খুব মানে টেনশনের মধ্যে ছিলাম যে আমরা শেষ পর্যন্ত পারবো কিনা। হ্যাঁ, তো এমনিতে আপনি থাকতেছেন কোথায়, বাড়ি কোথায় হলো আপনাদের? এই যে যাত্রাবাড়ি স্টাফ কোয়ার্টার আছে না, হ্যাঁ সেখানে, ওখানেই থাকেন। ওখান থেকে এসে কাছাকাছি আছেন? হ্যাঁ। কেন, আপনি তো যাত্রাবাড়ি থেকে চলে আসতে পারতেন। না মানে আমরা যাত্রাবাড়ি না, স্টাফ কোয়ার্টারে এই মিরপাড়া আছে না, সেখানে আমি থাকি, আর আমার হাজবেন্ড স্টাফ কোয়ার্টারে কাজ করে। আর আমি আসছি হলো দেশে থেকে, গাইবান্ধা থেকে। আচ্ছা, তো এখন কি মানে গাইবান্ধাতে থাকেন? হ্যাঁ। গাইবান্ধা কার বাড়ি? আপনার জামাইয়ের বাড়ি? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি। কেন আপনি ঢাকাতে থাকেন না এখন? আমি ছিলাম, আমার হাজবেন্ডের একটু কষ্ট হয় তো, আর এই যে বাচ্চা পোলাপান নিয়ে ঘর ভাড়া দিয়ে থাকতে একটু সমস্যা হয় তো, তার জন্য আমার দেশে পাঠিয়ে দিছে। আপনি এখন গাইবান্ধাতে আছেন? আমার শ্বশুর বাড়িতে আছি। পরিস্থিতি আবার স্বাভাবিক হলে তারপর আবার আসবেন? না, আর আসবেন না, এই আশাই শেষ। আচ্ছা, আসবো না। কতদিন ছিলেন ঢাকাতে? ঢাকা আমি তো বিয়ের পর থেকে, বিয়ের আগে থেকেই ঢাকা। আচ্ছা আচ্ছা। ওখান থেকে যে আমি বললাম না যে এখন গাইবান্ধাতেই বাচ্চা কাচ্চা ভর্তি করেছেন স্কুলে? হ্যাঁ। গাইবান্ধা কোথায় জানি এটা? রংপুর। রংপুরে আপনার লোক একদম ঠিকানা? গাইবান্ধা, ওই আমার ঠিকানা হলো গাইবান্ধা সাইরা, এই কন্নিপাড়া থানা, জেলা, এগুলোর নাম মনে আছে? থানাটা বলেন তো, কি থানা? রংপুর
থানার আমি বলতে পারি আচ্ছা, না, আপনার জামাইকে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ আগে জিজ্ঞেস করেন। আর ওই যে জন্ম নিবন্ধনের মধ্যে সব আছে। ঠিক আছে, আমরা জিজ্ঞেস করে নেব, সমস্যা নেই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা অপেক্ষা করছিলাম আরিফের জন্য। তো আরিফ ওই ফ্যামিলিকে, মানে যারা ওনার মা হতে পারেন বা ওই পরিবার হতে পারেন, তাদেরকে নিয়ে এই মুহূর্তে আমার অফিসে এসছে। আরিফ খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওর জন্য এবং আরিফের সঙ্গে আমরা কথা বলবো। তো আরিফকে আমি নিয়ে আসছি, এদিকে চেপে আসুন। হ্যাঁ, আচ্ছা আরিফ ভাই, আমাদের মোটামুটি, আপনি ঘেমে গেছেন মানে আজকে অনেক কষ্ট টাইম না? জি জি, একটু সমস্যা। আমি এসিটা বাড়াই দিচ্ছি। এই ভিডিও সফল হওয়ার পেছনের নেপথ্যের কুশীলব আপনাকে আমি বলতেছি, কারণ এই ভিডিওর কিভাবে কি হয়েছে, কোথায় কিভাবে কি যোগাযোগ হয়েছে আমি কিচ্ছু জানি না এখন পর্যন্ত। আপনি আমাকে একটু বলেন, সেটা হচ্ছে যেসব তথ্য ভিডিওতে ছিল সেগুলো কি সব মিল পাওয়া গেছে? জি, সবগুলো মিল পাওয়া গেছে। তো আমি প্রথমত যেভাবে মানে লোকেশনটা টার্গেট করছি, হ্যাঁ, একটু আমাকে বলেন। তরিকুল ভাই নামে এক ভদ্রলোক, উনি একটা মানে ফেসবুকে কমেন্ট করছে যে নোমান ভাইয়াকে খুঁজছে। পরবর্তীতে আমি তাৎক্ষণিক ওনাকে নক করছি, বললাম ভাই আমি আরিফ। তো তখন আমি আমার নামের কথা বলছি, তখন উনি বলছে যে সমস্যা নেই আরিফ ভাই, আপনি হলে চলবে। তো আমি বললাম কী বিষয়ে খুঁজতেছেন? তো বলতেছে কি যে এই যে রুজিনা মানে বিষয়ে, যে আমি এক লোকের সাথে কথা বলছি, এই লোক মানে রুজিনাকে চিনে এবং রুজিনার সম্পর্কে চাচা হবে। তো আমি বললাম ঠিক আছে, ফোন নাম্বারটা দেন। তো ফোন নাম্বার দিল। তো আমি ওনাকে ফোন করলাম। তো উনি বলতেছে হ্যাঁ এই মেয়েটা তো আমার একটা ভাইয়ের মেয়ে, এরকম করে বলতেছে। তো আমি বললাম কেমন ভাইয়ের মেয়ে? বলছে যে গ্রাম মানে পাড়া প্রতিবেশী। আমি বললাম যে আপনার ভাইয়া কোথায় আছে? উনি তো মারা গেছে অনেকদিন আগে। তো ওনার নাম হচ্ছে আব্বাস শাহ, উনি যেটা বলতেছে। বাবা জি। আচ্ছা। পরবর্তীতে আমি বললাম যে তার কি ছেলে মেয়ে আছে? হ্যাঁ তার 2 ছেলে আছে, নাম হচ্ছে আবুল আর খোকন বলতেছে, মানে এরা জমজ। আমি বললাম তাহলে ওনাদের ফোন নাম্বারগুলো দেন। তো ওই ভদ্রলোক দিতে পারলো না, উনি আর এক জায়গায় দাওয়াতে গেছে, তো দিতে পারলো না। পরবর্তীতে আমি বললাম তো তাহলে আপনি ঠিকানাটা দেন, আমি ওই ঠিকানা অনুযায়ী আমি মানে ফোন নাম্বারগুলো কানেক্ট করবো। তো উনি ঠিকানা দিল। আমি ওই ঠিকানা অনুযায়ী মানে আবার খোঁজ করা শুরু করলাম, ফোন নাম্বারগুলো পেয়ে গেলাম। তো পেয়ে মানে আবুল আর হচ্ছে খোকন নাম, ওরা 2 ভাই। তো আবুল ভাইয়াকে আমি ফোন দিচ্ছি, আবুল ভাইয়াকে বললাম যে ভাইয়া আপনার একটা বোন হারা গেছে, নাম হচ্ছে রুজিনা, আপনি কি জানেন? করছেন না, রুজিনা নামে তো আমার কোনো বোন হারায়নি, কিন্তু আমার একটা বোন হারাইছে 45 বছর আগে, কিন্তু তাকে পাওয়া গেছে। তখন আমি বললাম যে এটা কি মানে কি হয়ে গেল। আমি তাৎক্ষণিক আবার ওই মেম্বারকে ফোন দিলাম যে মেম্বার সাহেব আপনি তো বললেন যে আপনার একটা ভাতিজি হারা গেছে, কিন্তু আপনার ভাতিজারা তো বলতেছে যে না তার কোনো মানে বোন হারায়নি, আর হারাইছে সেটা তো 45 বছর আগে, সেটা পাওয়াও গেছে। করছে না না ওরা ভুল বলতেছে, এদের বাবা আর একটা বিয়ে করছিল, সেই ঘরের একটা মেয়ে নাম হচ্ছে রুজিনা, মানে সেইটা হারা গেছে। তো পরবর্তীতে আমি আবার ফোন দিলাম, তখন ওরা বলতেছে হ্যাঁ ভাইয়া যে হ্যাঁ আমার আব্বা তো একটা মমিনা নামে এক ভদ্র মহিলাকে বিয়ে করছিল, তার একটা মেয়ে ছিল নাম হচ্ছে রুজিনা, সেই রুজিনা হারা গেছে, এটা আমরাও শুনছি, এরকম করে বলতে। তা আমি মানে মানে ওনারা বলতেছে না যে এটা তার বোন হয়, এরকম করে বলতেছে না, ওই তো অ্যাটাচমেন্টটা আসে না ভিতর থেকে। হ্যাঁ, আসতেছে না। পরবর্তীতে আমি বললাম তাহলে আপনার এই সৎ মা কোথায় আছে? তো বলতেছে কি ভাই এটা তো কোথায় আছে আমরা জানি না, না খোঁজই নেই। তো পরবর্তীতে বললাম তাহলে আপনার মানে সৎ মায়ের বাবার বাড়িটা কোথায়? সেটা ঠিকানাটা দেন, আমি সেই ঠিকানা অনুযায়ী আবার চেষ্টা করি। জি। তো উনি ঠিকানা দিতে পারলো না, উনি আমার থেকে এরকম প্রায় 1-1.5 ঘন্টা সময় নিল। পরবর্তীতে আমি আবার মানে যখন ঠিকানা পেয়ে গেলাম তখন আমি আবার ওই জায়গায় ফোন করলাম। ফোন করার পরে এরকম অনেক কাহিনী, মানে অনেক সমস্যা, মানে কেউ ওখানে যাইতে চায় না, মানে দুর্গম এলাকা সম্ভবত। পরবর্তীতে যাই হোক এক ভদ্রলোক আমাকে বললো যে মমেনার বাড়িতে কেউ নাই, মানে বাবার বাড়িতে কেউ নেই, যেমন ওনার ভাইয়েরা নাকি বেঁচে নেই, শুধু মামাতো ভাইরা নাকি বেঁচে আছে। তো আমি মানে ভাবলাম যে মোমেন আন্টি এখন কোথায় আছে, তাকে তো আমাকে খুঁজে বের করতে হবে, না বের করলে তো রুদিনাপুরে ওখানে অনেক দূর আগে গেছেন অলরেডি আপনি। হ্যাঁ, আমিও তো বারবার নক দিচ্ছিলাম রাতের বেলা যে ভাই কি অবস্থা কি অবস্থা, আর ও বলতেছিল ভাই আর 10 মিনিট লাগবে, ভাই আর 15 মিনিট লাগবে। হ্যাঁ। তো পরবর্তীতে ওনার এক মামাতো ভাইয়ের বউ উনি ফোন
ফোন ধরে বলতেছে যে বাবা মমিনার তো বিয়ে হয়েছে আর এক জায়গায়, তুমি সেই জায়গায় খোঁজ লাগাও। মমিনা আন্টির মানে বিয়ে হয়েছে আর এক জায়গায়। পরবর্তীতে আমি সেই ঠিকানাটা নিলাম, এটা চাটমোহর থানার মধ্যে পড়ছে, পাবনা জেলায় কিন্তু মানে চাটমোহর থানা। ওরা ওই থানাতে ফোন করলাম, ওনার হচ্ছে সৎ ছেলের নাম, ওই ঘরেও 2টা ছেলে আছে। সৎ ছেলের নাম হচ্ছে বাবু আর খোকন নাম। এই বাবু আর খোকন ভাইয়াকে আমি ফোন করলাম, ওনার এই বিষয়ে কিছু জানে না, মানে ওনাদের যে আগে মায়ের একটা তখন পর্যন্ত মোমেনার সাথে কথা হয়নি আপনার? না, কথা হয়নি। তো আমি বললাম ভাইয়াকে, বললাম বাবু ভাইয়াকে বললাম, বাবু ভাই আমাকে একটু হেল্প করেন, যেহেতু মোমেনা আপনার নিজের মায়ের পেটের বোন না, বা আপনাদের ওখানে যে একটা জায়গা সম্পত্তির ভাগ পাবে তাও কিন্তু না, শুধু সে জানতে চায় সে মা কোথায় আছে। জি, রোজিনা আপু জানতে চায় যে তার মা কোথায় আছে, তা আমাকে একটু হেল্প করেন। বলছে ভাইয়া ঠিক আছে, তাহলে আমার মায়ের সাথে কথা বলার ব্যবস্থা করতে। তো ওই লোকটা অনেক ভদ্র, মনে হয় কাজে বের হয়েছে। কাজে বের হওয়ার পরেও আমাকে 5 মিনিটের মধ্যে মানে উনি চলে গেছে, কাজ থেকে আবার রিটার্ন চলে গেছে। পরে ওনার মানে সৎ মায়ের সাথে কথা বলে দিল, মানে মোমেনা আন্টির সাথে। এই প্রথম কথা বলেন। হ্যাঁ, মোমেনার সাথে কথা বলার পর আপনার অভিজ্ঞতা কি একটু বলেন তো আমাকে। মোমেনা আন্টিকে যখন আমি ফোন করলাম, মোমেনা আন্টিকে বললাম যে আন্টি আপনার একটা মেয়ে হারাই গেছে, মেয়েটার নাম হচ্ছে রুজিনা, আপনি জানেন কে মানে জানেন কি আপনার একটা মেয়ে যে হারাইছে? তখন বলতেছে হ্যাঁ বাবা আমার একটা মেয়ে হারাইছে, নাম রুজিনা। তখন বললাম আপনার নাম কি? আমার নাম মোমেনা। আপনার হাজবেন্ডের নাম কি ছিল? মানে সাবেক হাজবেন্ড যেটা ছিল রুজিনার বাবা। জি। তো উনি বলতেছে আব্বাস শাহ। আব্বাস শাহ? জি। ও তাই বলছে বোধহয়। আপনি কি বলছিলেন? আব্বাস শাহ বলছে। তো কিন্তু আব্বাস সাহেবের 2 ছেলেকে আমি ফোন করছি, তারা তো কিন্তু স্বীকার হইলো না। তার শিকার হয় নাই? না। তারপর ওটা জিজ্ঞেস করলেন ওনার যে শিকার হয়নি কেন? আমি সেটা জিজ্ঞেস করিনি। না, যেহেতু মোমেনা আন্টি বলছে যে আব্বাস সাহেবেরই। আপনি কি 2 ভাইয়ের কথা বলছিলেন? না, আপনি জানতেন আপনি একাই ছিলেন। পরবর্তীতে আমি আন্টিকে বললাম আন্টি আপনার একটা মেয়ে আছে, মেয়েটাকে তো পাওয়া গেছে, মেয়েটার একটা আপনি ভিডিওটা দেখেন। তো বললো যে বাবা ভিডিও কোথায় পাবো? তখন আমি বললাম যে নোমান ভাইয়ের নামে এক ভদ্রলোক আপনাকে ফোন দেবে, আপনি একটু ভাইয়ের সাথে কথা বলে দিন। পরবর্তীতে তাৎক্ষণিক নাম্বারটা আমি নোমান ভাইকেও পাঠাইছি, আপনাকেও পাঠাইলাম। তারপরে নোমান ভাইয়া খোঁজ নিছে, এই অবস্থা। এখন উনি ভিডিও দেখেছে? জি। আচ্ছা, ঠিক আছে। ওনার আগ্রহ কেমন? ওনার আগ্রহ, উনি আসলে অনেক আগ্রহী ছিল। যখন আমি ওনাকে ফোন করছি তখন তো উনি মানে একটা ব্যাকুলতা মেয়েকে দেখবে, কিন্তু তার মানে ওনার কোনো ছেলে নাই, নিজের পেটের কোনো ছেলে নেই, মানে একটু আস্তে আস্তে দেরি হওয়ার কারণ আমি মনে করি যে ছেলে না থাকলে উনি তো আর এক ওনার সাথে আসছে কে? সাথে বর্তমান যে স্বামী সে আসছে? সে আসছে, আর তার এক দেবর আসছে। আচ্ছা, ঠিক আছে। আমরা প্রিয় দর্শক এবং শ্রোতা, এই পর্যায়ে আমরা যেহেতু উনি বলছে দেখলে চিনবে, আমরা এই পর্যায়ে মোমেনাই তো নাম না, মোমেনাকে রোজিনার কাছে নিয়ে আসতে যাই। তারপরে সম্পর্কের যত জটলা আছে সব আমরা খুলবো। আর আরিফ ভাইয়ের জন্য একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট থাকবে আজকের এই ভিডিওর শুরুতে, আমি বলেছি, সেটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকেন, সেটা আমরা জানাবো আপনাদেরকে। মোমেনা কি? আপনি মোমেনা? আসুন, বাইরে ব্যাগ রেখে আসুন। দেখেন তো, দেখলে চেনেন কিনা? আমার তো কবে ছিল আমি তো খাইনি। আমি একটু কত কথা খুঁজছি, আমি পাগল হয়ে গেছিলাম। 10 বছর পাগল হয়েছিলাম। আমার লাস্টে আমি খুঁজে পাই না পাই, আমি কোনায় গেছিলাম, কোনে গেছি আমি। তুমি আমাকে এত পাগল করেছিলে, তোমাকে দিলাম এক জায়গায়, তুমি আর এক জায়গায় যাই, তোমাকে এত পাগল করে ফেলা দিলে। তুমি আমার কাছে যাই পারছিলে না, আমি কত কথা খুঁজলাম, চাইতরে খুঁজেছি আমি, তুমি আমার কাছে যাই পারছিলে না, কিছু লাগেন। তুমি কি জানো আমার কাছে গেছিলে না? তোমাকে এত পাগল করছো কে? আমি ভাবছি তোমার কাছে যাইতো। তুমি তো এত পাগল করছো, আমার কিছু লাগেন, তুমি পাগল বললে আমার। তুমি 20 বছর তুমি আমাকে পাগল করে ফেলেছো। আমি সারা রাত গেছে, আমি সহি গম নাই, আমি শুনেছি তোমার সহি গম নাই, পেটে ভাত নাই। তোমার জন্য আমার এই ছবি দেখি আমি পাগল হয়ে গেছি। ও মা ভালো, তুমি জানে সাথে লাগো মা, আমি পাগল হয়ে গেছি। नहीं এই যে শেখনা আছে, এই যেমন মেয়ে শেখনা আছে। এটা কিসের ছিল কাকি? এই যে সেই যে ইয়ার সেই দিয়ে শুনতে দিয়ে শেখনা দিছিল, ওই যাই দিছে তারা শেখনা দিছিল এটাতে। আচ্ছা, এটা দিয়ে শেখনা দিছিল।
আমার পিঠে দাগ আছে, তোমার মনে আছে? পুরার দাগ মনে আছে? তাহলে এখনো পুরার দাগ আছে। তুমি এত পাগল আমাকে করছিলে, তোরে শুনে আমার পাগল হয়ে গেছিল। শোনারে আমার পেটে আমার গা ছাতারা কাঁপে, আমি কখন আমি দেখবো আপনাদের কাছে আমার মারে আমার কাছে দেওয়ার জন্য। তোরে শোনো, তোমাকে আমি লেবো, শোনা তোমাকে আমি লেবো, তুমি চিন্তা করো না, আমি টাকার কাছে কই আমি লেবো। সে আমার ভাই তো লয় থাকে, আমার কাছে দিবি। না না, আমি তো দিবই আপনাকে। আমার কাছে দিবি, আমার তো ভাইয়া থাকে, আমার দিবি, অবশ্যই অবশ্যই দিবি। আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনার হাতে ধরে পা ধরে ভাইয়া। না না, এটা আপনারই মেয়ে, আপনার মেয়ে তো আপনাকে চিনছে, এখন আমার তো রাখার কোনো প্রশ্নই ওঠে না। আমার গানের সাথে কত শান্তি, আমার রে পুরো শান্তি। জামাই আসছে, ভালো। কাকে আপনি একটু বসেন, আমি একটু কথা বলি আপনাদের সাথে, একটু বসেন বসেন, হ্যাঁ একটু বসেন প্লিজ। হাল করলু, 20টি বছর হাল করলু আমাকে। আলহামদুলিল্লাহ, অনেকদিন পর। 20 বছর পর আমি পেটে ভাত নাই, আমি ছবি দেখি আমার পেটে ভাত। কি করছিলেন কাকি আপনি? বাচ্চাটাকে কোথায় দিছিলেন, কি করছিলেন আমাদের বলেন তো একটু শুনি। আমি ঢাকা দিছিলাম। ঢাকায় দিছিলেন কাজের জন্য? কাজের জন্য দিছিলাম। গরিব মানুষ, তার বাবা হইল রিক্সা বয়ে খায়, ভাত কাপড় দিবে পারে না, তোরে হিরোন খাইতো, মদ খাইতো, আমাকে একবার মুখ সম্পূর্ণ শেষ করে দিছিল। আচ্ছা, তারপর দিলে পরে আমি মেয়েটা আমি কেউ পালবো, সেই দিলাম, আবার সেই ঢাকা দিলাম। দিলে পরে ও তো যাবেই না, জোর করে দিছিলাম, সেই জোর করে দিয়ে সালে পরে যেদিন গেছে পরের দিনই নাই ওঠে। তারপরে কি করছেন আপনি? শুনলেন খবর পাওয়ার পরে? তারপরে খবর পাওয়া কালে সারা দুনিয়া খুঁজেছি, পাইনি আমি। হ্যাঁ, এ গলি ও গলে দিয়ে আমি পাইনি, আমি পাগল মতো না গেছিলাম। আচ্ছা, পাগল মতো না যা সারলি পরে শান আমার খালু আছে, ওই খালু বলে যে না, এ তো মাথা মেন্টাল লিজা লাগবে, আপনাকে মাথা নষ্ট হয়ে যাবে ওই মেয়ের জন্য। লাস্টে আমাকে কি করলো, আমাকে আবার বাসায় দিল, আমাকে চাকরি ধরা দিল, ঢাকা চাকরি দিলাম আমি গার্মেন্টসে চাকরি হয়ে, তারপরে গা আমাকে আবার এক জায়গায় বিয়ে দিয়ে দিল। আপনাকে বিয়ে দিয়েছে? আইছে সে হাজবেন্ড আইছে। আচ্ছা, সেই বিয়ে দিয়ে দিল, বিয়ে করতেছি 20টি বছর। আপনি খোঁজ পাইলেন কিভাবে? আপনার এখানে ফোন দিছে কে? ফোন দিয়ে কে বলছে আপনার মেয়েরে পাওয়া গেছে? ফোন ইন্টারনেটে তুলে দিছে? তা আপনি ভিডিও দেখছেন? হ্যাঁ, ভিডিও দেখার পরে চিন্তা করছেন যেটা আপনার? ভিডিও দেখার পরে আমি চিনে ফেলেছি, আমি চিনি, আমি খাওয়া বন্ধ, আমার সব বন্ধ এই মেয়ের জন্য। আমি যখন আমার চোখ পড়ছে তখন আমি কইছি যে আমার রোজিনা। আচ্ছা, আমার রোজিনা ছাড়া কেউ হলে আমার মুখখানি আমার রোজিনা। ওই এসে হাতের দাগ আগে বের করেছে। এই কে পোড়া দিছিল হাতের? ওই পুলিশ। কি হয়েছিল ঘটনা রোজিনা বলেন তো? আমার আম্মু আরেক জায়গায় কামে দিছিল, পুলিশের বাসায় দিছিল কামে। তো সে পুলিশটা আমার খুব অত্যাচার করতো, তা পুলিশের মেয়ে, পুলিশের পোলা, পুলিশের বউ খুব অত্যাচার করতো। পরে একদিন আমাদের ওই যার বাসায় থাকতাম তার আবার নারকেল গাছ আছে, নারকেল পায়রা গুইনা থইছে, তো পাশের বাড়ির একজন বলতেছে আমার একটা নারকেল দিবা। পরে আমি ওন থেকে নারকেল নিয়ে 2টা নারকেল ওনাকে দিয়ে দিছি। কেন দিলাম, পরে ইলেকট্রিকের একটা ওই যে মোবাইল ঠিক করে না, ওইরকম একটা চার্জে দিয়ে দিয়েছে, পরে ওটা আগুনের মতন গরম হয়ে গেছে, পরে হাত নিয়ে ওটা দিয়ে শেখা দিচ্ছে। পরে ওখান থেকে আমি পলাই গেছি, ওখান থেকে আমি পলাইছি। পলার পর এক সাংবাদিক হাতে পড়ছি, সে আমার ছবি তুললা আপনার মেয়ে নাকি আরেকবার হারাইছিল, সাংবাদিক নাকি দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, সে লেলফা মাইতেন লিয়াইছিলাম, নিজে যা লিয়াইছিলাম। ওই ঘটনার পরে হারাই গেছিলেন আপনি? ও, সে লেলফা মাইতেন লিয়াইছিলাম। তা কাকে কিছু জিনিস একটু মিলাই। হ্যাঁ, উনি যা যা বলছে, প্রথম কথা হচ্ছে ও তো চিনছে আপনাকে, এরপর তার কিছু লাগেই না, তারপরে আমাদের একটু নিয়ম অনুযায়ী একটু মিলাই। একটা যেটা হচ্ছে যে ওর নাম রোজিনা, এটা তো হইছে, আপনার বয়স হচ্ছে মোমেনা, আপনার নাম হচ্ছে মোমেনা। আচ্ছা, যে জামাইয়ের ঘরে ও হয় সেই জামাইয়ের নাম কি ছিল? মানে ওর বাবার নাম কি ছিল? আব্বাস। আব্বাস শাহ মারা গেছিল অল্প বয়সে? আচ্ছা, আব্বাস শাহ মারা গেছিল। ওয়াবদা কি? ওয়াবদা অবদার বাদ, ও অবদার কথা বলছে। হ্যাঁ, ও তো ভাঙরা অবদার বাদ সারটি। এটা কি পাবনার মধ্যে পড়ছে না কোথায় পড়ছে? আপনাদের জেলা কোনটা? আমার জেলা পাবনা। পাবনা, ও পাবনার কথাই বলছে। ওর বাবা কি ভ্যান চালাইতো? হ্যাঁ, ভ্যান চালাইতো। আচ্ছা, পাশের বাসার ভাইয়ের সাথে আমি আমার ওনার বোনের বাসায় কাজের জন্য আছেন না, সে আমাকে যমুনা সেতুর উপর দিয়ে নিয়ে আসে। যমুনা সেতু থেকে গেছিলাম পাবনা, গ্রাম ওয়াবদা। ওখানে একটা ট্রেন স্টেশন ছিল, একটা নদী ছিল, সেটার উপর ব্রিজ ছিল। এগুলো কি আছে আশেপাশে এখন? হ্যাঁ, এখনো আছে। ট্রেন স্টেশনের নাম কি মনে আছে?
ভাঙ্গুরা ভাঙ্গুরা। এই বাবার সাথে আসতো এখানেও, এইগুলাই ও বলছে, বাকিটুকু হচ্ছে ওর ঘটনা এভাবে বলছে। তো আপনার পরবর্তী আরেকটা বিয়ে হয়েছে, এটা কি দ্বিতীয় বিয়ে? এই ঘরে আপনার ছেলে মেয়ে কয়জন? আমার নাই। আপনার নাই? এই মেয়ে হাসালে পরে আমার আর কোনো ছেলে মেয়েই হয় নাই আপনার? তাহলে একটাই মেয়ে? তাহলে ওর যে ভাই ভাই আছে সেই তারা কারা? ওরা হলো আমার সতীনের ছিল। ও আচ্ছা আচ্ছা। তা আপনার এখন চলে কিভাবে? আমার স্বামী বেশ কাজ কাম করে সেই চালায়। আমার কাজটাল আছে। তো আপনার স্বামী যখন জানছে ওর সম্পর্কে কি বলছে? সাপোর্ট দিছে? সে সাপোর্ট দিছে, সে তো সাথে নিয়ে আসছে। আচ্ছা, সাথে কি দেবর আসছে? হ্যাঁ। রোজিনা এটা আপনার মা? জি আপনি বুঝেন কিন্তু জি দেখি চিনে ফেলছেন এক দেখাতেই। হ্যাঁ এই যে লাগবে দিছিলাম কানবে দিনে আছে আছে। ছোট কালে দিছিলে লাখ কানবে বুলবুল লাখ কানবে দিছে। একদিন পরে মেয়েরে পাইছেন। কত শান্তি আমার লাগছে। আরে এই দৃশ্যগুলো আল্লাহ আমাকে এত কাছ থেকে উড়ে গেছে। আমি কল যে দেখো মাটিতে কই দিছি আমি একবারে। ওর জন্য আমি কি না করলাম, আমি সব করেছি। এই যাইছি আমার সেই রাতে আইছি, সারা রাত আমার শরীর ঘুম নাই, আমার পেটে ভাত নাই, আমি এইটুকুর পথ আইছি, তাই মনে আমার গা ছাত্র কাঁপিছে। আমি কখন আমি দেখবো, কখন আমি দেখবো। এটা এই যেটা বলতে চাচ্ছিলাম যে আমি খুব সৌভাগ্যবান যে আল্লাহ এরকম কিছু কাজ আমার হাত থেকে করেছে। আপনার তো জামাই মানে মেয়ের জামাই খুব ভালো, বুঝছেন কাকি? মেয়ের জামাই খুব ভালো। মেয়ের জামাই ওরা এখানে নিয়ে আসছে ইন্টারনেটে ভিডিও করার জন্য, বুঝছেন? তো আপনি তো 3 জন নাতনি পাইছেন, 3টা নাতনি। আপনার জামাই কাজ করে, চাকরি বাকরি করে? হ্যাঁ, কিসের কাজ করে? ওই কোন একটা ফ্যাক্টরিতে বোধহয় কাজ করে। কার্টুন ফ্যাক্টরি। ও তাই আমার কপাল যে হানি তো বড় হবে তা জীবনে জানছিলাম না। এরা কত অল্পতে খুশি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখা করবেন? আচ্ছা ঠিক আছে, চলেন চলো দেখা করেন। হাজবেন্ড সবার সাথে দেখা করে দেবো, চলেন নিয়ে চলেন চলো। আপনাদের পরিচয়টা একটু নেই। হ্যাঁ, আপনি হচ্ছেন, আপনি ওনার দ্বিতীয় জামাই না? কি নাম আপনার? একটু মুখ থেকে একটু নাম আসুন। বসে 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 কথা বলেন। পাবনা থেকে আসছেন না? তো এই যে মেয়ে তো আপনার ওরস না, তারপরেও নাকি সহযোগিতা করছেন যে হেরে নিয়ে আসার জন্য? আচ্ছা, বিয়ে তো করছেন কত বছর যাবত? 12-13 বছর। 12-13 বছর। 13 বছর ধরে কেমন দেখছেন? নিজের মেয়ের জন্য কি করে? এই হলো জামাই। আর এও ঘুম থেকে উঠছে। কি ভাই পায়ে গেলেন তো? হ্যাঁ, মুখের একটা নামান পাশে। ও তো দেখেই চিনছে, মাশাআল্লাহ, ও দেখেই চিনছে। তিনটা মেয়ে থেকে অখুশি হয়েছেন? না না, খুশি। আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ। সব দিয়ে দিয়েছে মারিয়ে মাটির তলায় চলে গেছে। 3 মেয়েকে যদি ঠিকভাবে পালন করে, যদি সঠিক পাত্রস্থ করা যায় তো জান্নাত। হ্যাঁ, একটা আছে। যাক যাক। জি, এক মা তো আছে, আরেক মারে পাইলেন। আমি খুব চেষ্টা করছি, আমি পাইনি। আমি এখন বাবা দিকেরও পাইছি, আবার মাকে পাইছি। আমি যে উনি দেখার সাথে সাথেই চিনে ফেলছে, এরপরে তো আর মানে কোনো ইয়া লাগে না, কনফিউশন লাগে না। আপনার পরিচয়টা একটু নেই, আপনি যেটা আমি এসএম ভাষা উপদেষ্টা সম্পাদক দৈনিক আমাদের পড়ার পাবনা। ওই আপনার হয়ে কেউ একজন আমাকে কোথায় একটা ফেসবুকে ইয়ে করেছিল। আচ্ছা, তো আপনারা নিউজ করেছেন স্থানীয়ভাবে? আমি কমিউনিকেশন অ্যাবাউট থেকে নিয়েছি। হ্যাঁ, আমি না দেখা পর্যন্ত নিউজটা করতে পারতেছি না। তো এখন আপনার কি মনে হলো, এখন কি মনে হয় নিউজ করা যায়? নিউজই না, শুধু ভালো একটা স্টোরি এবং আপনাকে নিয়েও একটা লেখার মতো। আপনাদের কি স্থানীয় পত্রিকা? আপনার স্থানীয় পত্রিকা? স্থানীয় পত্রিকা পড়ার, এবং ঢাকাতেও আমি একটা পত্রিকায় কাজ করি, সাব এডিটর। আচ্ছা, মাশাআল্লাহ। দেখা যাক। জি, আপনাদের সাথে মেশেন, জানেন, শোনেন, তারপরে লেখেন। না, ইনি আবার আমার ছোটবেলা ক্লাস 5-এর বন্ধু। আচ্ছা আচ্ছা, তো কাকি কিছু বলার আছে দর্শকদের যারা আপনার এই ভিডিওটা শেয়ার করছে ইন্টারনেটে? হ্যাঁ হ্যাঁ, আমি তো দোয়া করবই। আমি ভালোবাসবো, দোয়া করবো। আল্লাহ যেন ভালোবাসে, আল্লাহ যেন দোয়া করতে ভালো যেন থাকে।
এই চালাতে দিন যাইছে সেদিন বাপ্পা ওরে আল্লাহ সকাল থেকে কিছু তোমরা বাবা যে আমাকে এতখানি করেছ তোমরা 3 জন লাইনে 4 জন লেগে এটা আল্লাহর কাছে আমি হাজার হাজার শুকর কোথায় খুঁজি গে কতই বুঝলে আমি কতই বুঝি গে বুঝছেন চেষ্টা করছি আমার সাথে না, আমি আমার আর বিয়ার আগেই খুঁজি খুঁজি পাগল হয়েছিল সেদিন খালি ধরে দিলে ঢাকা আপনাদের এই ইউটিউব চ্যানেলটা দেখছে আমার এক ছোট ভাই আচ্ছা। আমি নুরুল ইসলাম। আচ্ছা উনি প্রথম 7 দিন ধরে আর সর্বশেষ আমাকে ইনফর্ম করে ভাই এই অবস্থা। আমরা তো সাহসী ভাই তখন আমি বারবার চেষ্টা করি সাহসী পান নাই সাহসী ভাই জানানোর পরেও সাহস পাচ্ছেন। কোনিরা সর্বশেষ আমাকে আল্লাহ কোন দিক করে যাব কোনে লইছে আচ্ছা আচ্ছা কে বাকি সমাচার গতকালকে আমি মনে তো খোঁজবো এখন হ্যাঁ 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 নোমান সাহেবকে বলছি হ্যাঁ। যে আমি F4 পাইছি কাঁচা বাজার, হ্যাঁ। আপনারা বলতেছেন যে আমতলি মোড়টি। তা পুরো ঠিকানা বলেন না, আমি বিপদে পড়ে যাবো, ভিডিও লক্ষ লক্ষ মানুষ থেকে। না না এর আবার কি করবো? ঠিকানা আবার কি আমরা টেনশন খুব টেনশনে পড়ছি খুব টেনশন করছে যাই তা এখন টেনশন কি কমছে না বাড়ছে? না আমার টেনশন যাই টেনশন মুক্তি টেনশন মুক্তি আর টেনশন নাই আমার টেনশন আমার মুক্তি আলহামদুলিল্লাহ। আমি আবারও বলি এই ভিডিওর এই আসেন আরে ভাই নোমান আসো, নোমানেরও তো একটা বিষয় আছে, আমরা একটু সেটাও জানি। এই ভিডিওটা মূলত সফল হয়েছে হচ্ছে এই যে এই লোকটার কারণে, আরিফ, যে আপনাদেরকে ফোন টোন দিয়ে সবসময় খোঁজ খবর রাখছে। আরিফ আরিফ হ্যাঁ বাবা তুমি ভালো আমি থাকো জীবনে সব ফোন দিছিলে তখন বসো কেন তুমি একটু দেখা সাক্ষাৎ করো ফোন টোন একটু আমাদের সাথে দিও না দাও তো, ও তো ওর আপন ঠিকানা আর লস এন্ড ফাউন্ডারে এমন কেউ নেই যার ফোন নাম্বার ওর কাছে নেই। হ্যাঁ, যোগাযোগ রাখবেন। সবারই ফোন নাম্বার আছে। আপনি কাজ আছে একটু ফোন টোন করো একটু দেখা সাক্ষাৎ করো একটু ঠিকানাটা বলেন তো, আপনাদের বাড়ির ঠিকানা কোথায় হলো? ওই বাড়ির ঠিকানাটা হলো বিঘার মধ্যে আবার 4 মোড় হয়েছে জেলা জেলা কোনটা? পাবনা? জেলা পাবনা থানা? থানা চাটমোড় থানা চাটমোহর। গ্রামের নাম কি? গ্রামের নাম বিঘা বীর বিয়েঘরা। আচ্ছা হ্যাঁ, কি বললো? বিগুয়াখাড়া বিগুয়াখাড়া। আচ্ছা, আর ওই ইউনিয়ন? ইউনিয়ন হচ্ছে মথুরাপুর। মথুরাপুর। আপনি হচ্ছেন দৈনিক বড়ালে আছেন, দৈনিকপাড়ার উপদেষ্টা সভা। উপদেষ্টা সম্পাদক। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, প্রথমে বলেছিলাম যে আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে এবং শেষটা একটা অ্যানাউন্সমেন্টের মধ্যে দিয়ে শেষ হবে। সেটা হলো, একটা হচ্ছে গুড নিউজ, একটা হচ্ছে আমাদের জন্য মন খারাপের খবর, ব্যাড নিউজ। গুড নিউজটা হচ্ছে আরিফ ভাইয়ের সাথে আমরা অনেকদিন ধরে কাজ করছি, প্রায় বছরখানেক বলা চলে না নোমান, এবং একটা বিষয় না বললেই নয়, ওনার যে ব্যক্তিগত আগ্রহ আমি দেখেছি, বিশেষ করে এই ধরনের কাজে, এই লস্ট অ্যান্ড ফাউন্ডের কাজে এবং আপন ঠিকানার কাজে, সেটা অভাবনীয়। তো উনি মাঝখানে আমাকে একটা ইনবক্স করলো যে ভাইয়া আপনি জানেন আমার কেন এত বেশি আগ্রহ, কারণটা হচ্ছে ওর নাকি ছোটবেলায় এরকম একটা ঘটনা আছে, ও একটা সময় হারাই গিয়েছিল এবং পরবর্তীতে পাওয়া যায়। তো আরিফ ভাই আমাদের স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টসের আজকে থেকে অফিসিয়াল ভলান্টিয়ার হিসেবে কাজ করবে। অফিসিয়াল ভলান্টিয়ার বলতে আমি যেটা বুঝেছি, যে সাধারণত যারা ভলেন্টিয়ারি রোল প্লে করেন, যেমন আমি বলি স্পেন থেকে আছেন আমাদের খুব প্রিয় ভাই মনির ভাই, আমাদের জন্য আরও একজন আছেন কামাল ভাই, আমাদের জন্য আছে জলিল ভাই। আরিফ ভাইয়ের পরেই জলিল ভাই, খুব যদিও জলিল ভাইয়ের বয়সটা একটু কম মানে এইসব কাজে ইনভলভ হওয়ার ক্ষেত্রে, কিন্তু জলিল ভাইও খুবই অ্যাক্টিভ। এছাড়া আরও অনেকেই আছেন। আর কেউ কি আছেন আপনার জানার মতো আরিফ ভাই? অনেকেই আছে, আমি হয়তো নাম অনেকে আছে এরকম, কিন্তু নাম জানা। তো এই যে যারা কাজ করছেন তাদের ভিতর থেকে সবচেয়ে বেশি সময় ধরে কাজ করছেন আরিফ ভাই, এবং নিজের পকেটের পয়সা খরচ করে। এবং আপনারা জেনে খুব অবাক হবেন, ও একটা গার্মেন্টসে জব করে। আমি কি ভুল বলেছি? গার্মেন্টস টেক্সটাইল নাম কি এটার? এটা হচ্ছে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড। কোথায় এটা আছে? এটা হচ্ছে আপনার আশুলিয়ার মধ্যে। আশুলিয়া, তার মানে আমি ডাকলে আপনি আশুলিয়া থেকে আসেন আমার জন্য? এবং এই যে সারা দিন রাত 24 ঘন্টা ফোনে কথা বলা, ওর নিজের ফোনের টাকা খরচ করে। তো সেটা হয়ে গেছে এরকম যে ওর মানে ওকে আমরা কেন অফিসিয়াল এক্সিকিউটিভ হিসেবে নিয়োগ দিচ্ছি বা ভলান্টিয়ার হিসেবে নিয়োগ দিচ্ছি, কারণ ওর সার্বিক অবস্থা বিবেচনা করে। আপনি জানেন যে গার্মেন্টসে কাজ করতে হলে ওকে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা পরিশ্রম করতে হয়, এবং সেই পরিশ্রমের পাশাপাশি রাত দিন রাত 24 ঘন্টা ফেসবুকে যুক্ত থেকে আমাকে আপডেট দেওয়া, পাশাপাশি ইনফরমেশনগুলো কালেক্ট করা এবং নিজের ফোনের টাকা খরচ করে এগুলো করা। তো একদিন দুদিন ঠিক আছে, এটা তো রেগুলার সাপোর্ট দিতে গেলে তো সেটা পারবে না। তো সেই জন্যে ও বর্তমানে যে জব করছে সেই জবের পাশাপাশি এখন থেকে ও স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস এন থেকে অফিসিয়াল ভলেন্টিয়ার হিসেবে ও নিয়োগ পাচ্ছে। এবং আপনারা ওর সঙ্গে যোগাযোগ করতে পারবেন, বা আরিফ যদি আমার জায়গা থেকে বা আপন ঠিকানার জায়গা থেকে কোনোদিন কোনো গেস্টের সঙ্গে যোগাযোগ করে, তাহলে এটা নিশ্চিতভাবে ধরে নেবেন যেটা স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস এন থেকে বা আমার এন্ড থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সো এটা হচ্ছে আমাদের জন্য গুড নিউজ। এবং আরিফ ভাইকে আমরা আজকে থেকে অফিসিয়ালি ভলেন্টিয়ার হিসেবে করলাম, এবং বাকি যারা কাজ করছেন তারাও ভবিষ্যতে এরকম পারফরমেন্স দেখিয়ে আমাদের সবার সাথে মানে আমাদের এই অফিসিয়াল ভলেন্টিয়ার হওয়ার সুযোগ পেতে পারেন। তো এটা হচ্ছে বিষয়। এবং আরে ভাই আপনার ইচ্ছা আছে তো? আমি তো শুধু একতরফাভাবে বলে গেলাম। হ্যাঁ, আমার ইচ্ছা আছে। যখনই আপনি বলছেন যে আরিফ ভাই আপনি কি আমার সাথে মানে অফিসিয়াল কাজ করবেন, তখন বলতে আমি আলহামদুলিল্লাহ সমস্যা নেই, আমি কাজ করব।
এটা বলছি আমি। এবং বেশ কয়েকবার আরিফ ভাইকে বলা হয়েছে, আরিফ ভাইয়ের সঙ্গে বসা হয়েছে, তো অফিসিয়ালি কাজ করছে। আর আরেকটা বিষয়, আরিফ ভাইকে আমি প্রথম যেদিন ভিডিও করেছিলাম সেদিন আমি বলেছিলাম যে আমার অফিসে যেমন নোমানকে আপনারা চেনেন, আজকে থেকে আরিফ ভাইকে চিনলেন অফিসিয়ালি। এদের সাথে কখনো কোনো ধরনের উপঢৌকন, তো অবশ্যই উপঢৌকন মানে পুরো মানে গিফট থেকে শুরু করে অর্থে তো প্রশ্নই ওঠে না, কোনো ধরনের কোনো লেনদেনে যাবেন না। এটা তো অফিসিয়ালি রেস্ট্রিক্ট করা আছে। যদি কখনো এরা এই ধরনের কোনো জিনিস আপনাদের কাছ থেকে রিসিভ করে থাকে বা করে, তাৎক্ষণিকভাবে আমি তো ওপেন, আমাকে জানাবেন এবং সঙ্গে সঙ্গে ডিসমিস। সো এটা অফিসিয়ালি যদিও তিক্ত কথা, কিন্তু এটা আমি বলে নিলাম আপনাদেরকে। এ বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ আমার অফিসে আসতে বা আমার এই যে ভিডিওগুলো আছে বা আমার এই যে ভিডিওগুলো করি আমি আপনাদের জন্য, সেখানে পার্টিসিপেট করতে কোনো ধরনের কোনো অর্থের লেনদেন নাই। সুতরাং এরা আপনার কাছ থেকে কখনোই কোনো অর্থের লেনদেন করবে না। এই হচ্ছে বিষয়। আরিফ ভাই আমি ঠিক বলেছি? আচ্ছা, আর আরেকটা যেটা বললাম যে আমাদের জন্য একটু কষ্টের খবর, সেটা হলো যে আমরা আজকের পরে নোমানকে হারাচ্ছি। নোমান, তুমি বলো কেন হারাচ্ছি তোমাকে? আসসালামু আলাইকুম। আসলে হারাচ্ছি বলতে এটা অন্যরকম ইয়ে হয়ে যাবে, মানে অফিসিয়ালি আরিফ ভাই কাজ জয়েন করলো ভলান্টিয়ার হিসেবে, কিন্তু ও ছিল আমার মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলা চলে, কিন্তু সেই জায়গাটা থেকে ওকে আমরা অফিসিয়ালি লুজ করতেছি। কিন্তু এটা ঠিক ও বলুক, তারপরে আমি বলতে চাই। আমি আসলে সবসময় আগে যেরকম ছিলাম এখনো পাশে আছি, তবে হয়তো কাজের খাতিরে বা সময়ের স্রোতে হয়তো মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেই হয়, তো সেই হিসাবে আমাকেও শিফট করতে হচ্ছে। তুমি কি নতুন কোথাও জয়েন করতেছো নাকি? তুমি না, আমার যেহেতু অনার্স শেষ হয়েছে, এখন আমার সিএ করার ইচ্ছা আছে। সো সিএ করতে গেলে হয়তো বা আমি এখানে সেই সময়টা দিতে পারবো না, কারণ যে ফার্ম থেকে করবো ওই ফার্মে 9টা 5টা আমাকে ওই থেকে কাজ করতে হবে। সো এই কারণে আমার শিফট হয়ে যাওয়া। তবে আমি আগে যেভাবে আছি সেভাবেই থাকবো, মানে যখন প্রয়োজন হবে আমি চলে আসবো ডেফিনেটলি। এবং আমি মনে করি নোমান আমার লাইফে, আমি একটা কথা নোমানকে কখনো বলিনি, কারণ অফিস স্ক্রিনেও প্রচুর ঝাড়ি খায় আমার কাছ থেকে। আর আমার ঝাড়ি আসলে তারাই খায় যারা আমার খুব কাছের মানুষ, যাদেরকে আমি খুব পছন্দ করি। আজকে বললাম যেহেতু আজকে ওর অফিসিয়ালি ফেয়ারওয়েল হচ্ছে, সেটা হলো যে ও দিন রাত 24 ঘন্টা হচ্ছে আমার ঝাড়ির উপর থাকতো। এবং আমাদের অফিসের কাজটা একটু ডিফারেন্ট, মানে ডিফারেন্ট এই কারণে, আরিফ ভাই কিছুটা বুঝতে পারবে, আমরা আসলে সারাদিন ফেসবুকে কাজ করি এবং আমাদের আসলে কোনো টাইম নাই। সোজা কথা যেটা, আমরা সকালে শুরু হয় আমাদের যে আজকে ছুটির দিন, সবাই বড়দের ছুটির দিন, আমরা সকালবেলা এসে গেট টুগেদার করলাম, সকালবেলা এসে অফিস করতেছি সবাই মিলে। তো আমাদের অফিসের স্টাইলটা এরকম। তো ও কাজ করতে গিয়ে যে ধরনের প্রেশার নিয়েছে গত 2 বছর 3 বছর, আমার সঙ্গে অনেক অফিস অ্যাসিস্ট্যান্ট কাজ করেছেন, আমার সঙ্গে অনেক প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট কাজ করেছেন, বাট হি ইজ দ্য বেস্ট। প্রথমে যখন ও আসলো, লিকলিকে হ্যাংলা পাতলা একটা ছেলে, আমি খুবই কনফিডেন্ট ছিলাম না, কিন্তু ঝাড়ি নিতে পেরেছে, লোড নিতে পেরেছে এবং শেষ পর্যন্ত সে সফল হয়েছে। তোমার হাত দিয়ে অনেক ভালো কিছু শুরু হয়েছে নোমান, তোমার হাত দিয়ে অসাধারণ কিছু গেস্ট এসেছে। সেটা ঢাকা এফএমে আসুক বা এই স্টুডিও অফ ক্রিয়েটিভ আসেনি, কিন্তু ঢাকা এফএমে আমি বলবো অসাধারণ কিছু গেস্ট তুমি নিয়ে আসছো। এবং তোমাকে মানে এই রিকগনিশনগুলো না দিলে এটা একটা কষ্ট থেকে যাবে আমার। যেভাবেই হোক না কেন, যাই হোক না কেন, লস্ট অ্যান্ড ফাউন্ডের মানে কৃতিত্বের ওয়ান অফ দ্য দাবিদারও কিন্তু তুমি, কারণ এটা শুরুটাও তুমি আমি মিলেই করেছিলাম। তো সেই জায়গাটা থেকে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে যদি এই লস্ট অ্যান্ড ফাউন্ড কিংবা আপন ঠিকানা কোনো কন্ট্রিবিউট করে থাকে, তাহলে এখানে যদি কারোর নাম লেখা হয়ে থাকে কখনো, তাহলে অবশ্যই নোমানের নাম লিখতে হবে, অবশ্যই আরিফ ভাইদের নাম লিখতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো নোমান, থ্যাংক ইউ। তোমার যদি দর্শকদের কিছু বলার থাকে, আর নোমান আনঅফিসিয়ালি হয়ে যাচ্ছে, তার মানে এই না যে আসলে নোমানের প্রতি আমাদের ভালোবাসা থাকবে না। নোমান আজীবন আমাদের স্টুডিও ক্রিয়েটিভার্স এন্ডের ফ্যামিলি মেম্বার হয়ে থাকবে। তো যারা ওর সঙ্গে আসলে ফর্মালি যোগাযোগটা করতেন, সেই জায়গায় হয়তো নতুন একজন আসবে, তাদেরকেও আমি ইন্ট্রোডিউস করে দিব, বাট ওই জায়গাটায় ও আর থাকতেছে না। তোমার যদি কিছু বলার থাকে দর্শক, যারা এতদিন আমাকে দেখেছেন বা মানে ভিডিওতে দেখেছেন, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল, অনেক সময় অনেক কথাবার্তায় ভুল হয়ে থাকতে পারে। আর আমার জন্য দোয়া করবেন ভবিষ্যতে যাতে ভালো কিছু করতে পারি, মানুষের সেবা করতে পারি, মানুষের পাশে থাকতে পারি। ডেফিনেটলি। তোমার কাজের অভিজ্ঞতা কেমন ছিল এই স্টুডিও? আসলে কাজের অভিজ্ঞতা, এটা আমি যখন প্রথমে আসি তখন তো আসলে কোনো এক্সপিরিয়েন্স ছিল না, মানুষের সাথে কিভাবে কথা বলবো, মানুষেরকে কিভাবে নিব, এটা আসলে আমি আসলে খুব চুপচাপ স্বভাবের, যেটা সবচেয়ে বেশি কাউকে জানাই না। তো আসলে সেই জায়গা থেকে মানুষের সাথে এই যে এত উঠা বসা বা কথা বলে এইভাবে মানুষের সাথে মেশা, এটা আমার পক্ষে একটু প্রথম দিকে ডিফিকাল্ট ছিল, কিন্তু আস্তে আস্তে হয়ে উঠেছে, যেটা আমার জন্য মানে ভবিষ্যতে আমার কাজে দিবে, মানে খুবই উপকার হবে আমার জন্য। আমি তাই মনে করি। ও অ্যাকাউন্টিং এ পড়াশোনা করছে, ওর জন্য সবাই আপনারা দোয়া করবেন। আমি চাই নোমান খুব ভালো করে পড়াশোনা করুক, করে সে যে সিএ করতে যাচ্ছে সে যেন সফলভাবে সেটা কমপ্লিট করতে পারে, যদিও আমি জানি সিএ খুব ডিফিকাল্ট, এবং সফলভাবে যেন সে পারে। আরিফ ভাই, বেস্ট অফ লাক। আপনার শুরু হলো, খুব ছোট করে শুরু হলো, আমি চাই আপনি আমাদের সঙ্গে আরো
বেশি সময় নিয়ে মুভ করবেন এবং আপনার আগ্রহের জায়গাটা যেন আরো বাড়ে। এই হচ্ছে আমি এখানে জি শিওর কথা বলছি। শিওর আপনার যারা ফলোয়ার আছে বা দর্শক আছে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, বিশেষ করে আপন ঠিকানার ভিডিওগুলো সবাই বেশি বেশি শেয়ার করবেন, কারণ আপনারা যদি না শেয়ার করেন এই ভিডিওগুলো সাকসেস করতে মানে অনেক দেরি হয়ে যায় বা হবে না। তো শেয়ারের মাধ্যমে, শেয়ার ছাড়া কোনো সাকসেস হওয়ার সম্ভাবনা খুব কম থেকে যায়। আপনারা সবাই শেয়ার করবেন, ভিডিওগুলো শেয়ার করলে হয়তো তার ফ্যামিলি সে তো মানে ফ্রি পাবে অনেক বছর পরে। ভবিষ্যৎ ইচ্ছা আছে, আমার ভবিষ্যৎ ইচ্ছা আছে আসলে বিষয়গুলো খুব ইনফর্মালি আপনাদের সঙ্গে, কারণ আপনারাও আমাদের এই এটা ওয়ান কাইন্ড অফ মিটিং, আপনারাও এই মিটিং এর পার্ট, যে কারণে বলতেছি সবই ওপেন আপনাদের কাছে। আমার ভবিষ্যৎ ইচ্ছা আছে, যদি আমি চাই, যদি আল্লাহ আমাকে করায়, ওকে ফুল টাইম একদমই আপন ঠিকানার জন্য 24 ঘন্টা শুধু আপন ঠিকানার জন্যই কাজ করবে, সেই জন্য ওকে এনগেজ করে দেওয়া আরিফকে। আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি সততার সহিত সব মানে কাজ করতে পারি, মানে সবাই আমার জন্য দোয়া করবেন। নিশ্চয়ই এটা শুরু হলো আরিফ ভাইকে দিয়ে। যদি কোনো কেউ যদি আমার ভুল ত্রুটি পান মানে আমার ব্যবহারে, তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ডেফিনেটলি আপনার জন্য বেস্ট অফ লাক, সবাই দোয়া করুক। তো আরিফকে আপনারা আরিফের সঙ্গে আপনারা অফিসিয়ালি কানেক্টেড থাকতে পারেন। আরিফ আজকে থেকে আমাদের স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস এন্ডের একজন প্রতিনিধি হিসেবে কাজ করবে, এক। আর 2 নাম্বার হচ্ছে যেটা আরিফকে দিয়ে আমরা শুরু করলাম, যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন, বিভিন্নভাবে আমাদেরকে সাপোর্ট করছেন, আমরা চাইবো টিমটা আরো বাড়াতে, আরো নতুন নতুন অনেক কিছুই আসবে ভবিষ্যতে, যাতে করে এই যে উনি যেটা বললেন শেয়ার না করলে সফল হওয়া সম্ভব নয়, এই জায়গাটাকে আমরা আরো স্ট্রং করতে চাই, আরো অনেক মেকানিজম নিয়ে আসতে চাই, ইনশাআল্লাহ সেটা ভবিষ্যতে আপনারা জানতে পারবেন। সো থ্যাংক ইউ। এগুলো দেখি আছে আপনার 6 লাখ 7 লাখ 8 লাখ শেয়ার হয় মাত্র 12,000 13,000 13-14,000 শেয়ারে মানে না, এখানে এটা ঠিক 13-14,000 শেয়ারে পাওয়া ডিফিকাল্ট, আবার 40,000 শেয়ারের উপর অনেকে সফল হয় না। সফলতা আসলে আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহর উপর ডিপেন্ড। এখানে আসলে আমাদের কিছু না। আমি তো দেখেছি, শুনেন 1 লাখ ভিউ হয়নি, সেই ভিডিও সাকসেসফুল হয়ে গেছে, আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে সাকসেসফুল হয়েছে। এবং এমনও কিছু ভিডিও আছে আপনি দেখবেন যেটার আপনার মিলিয়ন ভিউ, এখনো মিলিয়ন ভিউ, কিন্তু এখন পর্যন্ত সফল হয় নাই। সফলতার মালিক আল্লাহ। তো সর্বোপরি জি আল্লাহকে ধন্যবাদ দিয়ে সবাই দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে সৎভাবে কাজগুলো করতে পারি। আর আমাদের এই অফিসে আসতে গেলে কোনো টাকা পয়সা লাগে না। অনেকেই বলে যে টাকা পয়সা লাগে না, আমি বলি যে না, কোনো টাকা পয়সা লাগে না, কিছু লাগে না। আপনারা একটু আগে দেখলেন যে ওনারা যে কথা বলতেছিলেন একদম সাধারণ মানুষ, ওনারাই ভয় পাচ্ছিলেন। আমি এখানে যে 2টা বিষয় আপনাদেরকে বলি, একটা হচ্ছে যে আমাদেরকে নোটিস না করে, আমাদেরকে মেইল না পাঠিয়ে, আমাদেরকে ইনবক্স করে, আমাদের অনুমতি না নিয়ে আমাদের অফিসে কেউ আসবেন না। আমি হাত জোর অনুরোধ করলাম, কারণ বিভিন্ন রকম কাজের মধ্যে থাকি, ওই সময়টাতে কথা বলার সুযোগ হয় না, অনেকেই মনক্ষুণ্ণ হন। সো প্লিজ আসবেন না, এটা হচ্ছে রিকোয়েস্ট। আরেকটা হচ্ছে এখানে যুক্ত হতে কোনো ধরনের, আজ পর্যন্ত কোনো ধরনের কোনো একটা পয়সার সাথে মানে দেওয়ার কোনো নিয়ম নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি কোনোদিন আপনার কাছে ধরনের কোনো ইনফরমেশন আসে বা কোনো কিছু আসে, আপনি নিশ্চিতভাবে ধরে নেবেন সে হচ্ছে 2 নাম্বার এবং সে আপনার কাছে প্রতারণা করছে। আরেকটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হলো কমেন্ট সেকশনে গিয়ে আপনারা কখনো নিজেদের ফোন নাম্বার দেবেন না। আপনারা অনেক সহজ সরল মানুষ, এই ফোন নাম্বারটা পেলেই প্রতারণার সুযোগ তৈরি হয়ে যায়। সো আমরা আরেকটা ভিডিও সফল করলাম না, আমাদের 11টা ভিডিওর মধ্যে আলহামদুলিল্লাহ 6টা ভিডিও সফল আপন ঠিকানার। আমি অনেক বেশি হতাশ হয়ে যাচ্ছিলাম। আমাকে আরিফ ভাই মাঝে মাঝে নক দেন, ভাইয়া আপন ঠিকানার ভিডিও কেন আসে না? ভাইয়া বুঝতে পারতেছি যে আপনি বোধহয় অনেক বেশি ফ্রাস্ট্রেটেড, কারণ আমাদের পরপর অনেকগুলো ভিডিও সফল হয়নি। তো আলহামদুলিল্লাহ, এবং লাস্ট টাইম ও যে ড্রাইভটা দিয়েছে, বিশেষ করে এই ভিডিওটার ক্ষেত্রে, ইটস আনথিঙ্কেবল। এই ভিডিওটার ক্ষেত্রে আসলে যেটা আমি শেষে বলতে চাই, এই মহিলাকে আনতে গিয়ে আমার অনেক তুমি আমাকে বারবার বলতেছিলে না যে ভাইয়া ওকে আদৌ নিবে কিনা কনফিউজ। হ্যাঁ, কারণ কি মহিলার কথা শুনে মনে হচ্ছিল না যে মানে ইন্টারেস্টেড। কারণ কি আমি যখনই কথা বলি তখনই যে মানে ওনারা কান্না যে ভিতর থেকে চলে আসে, কান্না জিনিসটা তো আটকে রাখা যায় না, কান্না চলে আসে। ওনারা কথা বলছে, কাঁদছে যে আমার মেয়েকে আমি এত বছর ধরে পাই না, তাকে দেখবো, সে কি ভাইয়া আপনার কাছে আছে? কিন্তু ওনাদের কাছে যে আসলে ওনারা খুবই দরিদ্র এবং খুবই সহজ সরল। তো আর সিরাজগঞ্জের মানুষ এমনি তো অনেক সহজ সরল, ভালো, পাবনা সিরাজগঞ্জ। তো আসলে ওনারা আসতো কিনা, কারণ গতকালকে ওনারা তার আগের দিন আমাকে টাইম দিয়েছে যে গতকালকে আসবে, সেক্ষেত্রে ওনারা মিস করে। হ্যাঁ, কিন্তু কেন মিস করেছে বুঝতে পারছো? লাস্টের দিকে ওরা সন্দেহ করতেছিল যে আসলে ঢাকায় নিয়ে গিয়ে কোথায় কি করবে না কি করবে। দেখেন মানে কাজ কতটা সাইকিয়াট, মানে কতটা মনোজাগতিক, কি পরিমাণ ডিফিকাল্ট। আপনারা আসলে একটা ভিডিও দেওয়ার পরে, শেয়ার করার পর অনেক বেশি উদ্গ্রীব থাকেন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি পারফেক্ট, অ্যাবসলিউটলি রাইট। কিন্তু এই কাজগুলো করা, একটু ফুসলায় ফাসলায় বোঝায় আর সুন্দর করে নিয়ে আসা, ইটস নট অ্যান ইজি জব। তো আমার এই ছেলেরা এসব কাজ করছে এবং আপনারা যারা এই সাপোর্টটা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। সর্বোপরি ধন্যবাদ জানাই আল্লাহকে যে আমরা আরেকটা ভিডিও সফল করতে পারলাম। খুব শীঘ্রই আরও একটি ভিডিও আসবে, যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। এত ইন্টারেস্টিং যে এটা নিয়ে আমি 5-7-8 বছর আগে এরকম একটা রিপোর্ট পত্রিকার পাতায় পড়েছিলাম, কিন্তু ঘটনা যে আসলে এরকমই ঘটে সেটা আমি প্রথম জানতে পেরেছি কোনো একজন ভুক্তভোগীর কাছ থেকে। তো খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও আসতে যাচ্ছে আপন ঠিকানার, সেটা খুব শীঘ্রই আসবে ইনশাল্লাহ। সেটার সাবটাইটেলের কাজ চলছে, তো আশা করছি সেটাতেও আপনাদের সাপোর্টটা থাকবে। সো বেস্ট অফ লাক। আরিফ ভাইয়ের জন্য শুভকামনা এবং একই সাথে নোমান তোমার জন্য শুভকামনা। আজকে আমাদের এন্ডিংটা একটু অন্যরকম হলো, ক্ষমা করবেন সবাই। অনেক অনেক ভালো থাকুন, সবার জন্য দোয়া জানাচ্ছি। আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।